আমাদের বাংলাদেশের সেনাপ্রধান ওয়ার্কার তিনি রিজাইন দিয়ে পদত্যাগ করতে যাচ্ছে। সেই খবরটা হলো সেনা প্রধানকে ডক্টর ইউনূস ডেকে পাঠিয়েছিলেন এবং তাকে পদত্যাগ করতে বলেছেন। আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নিজেকে ক্ষমা করতে পারবেন তো সেনাপ্রধান? সে 6 মাস ধরে বাংলাদেশের জুড়ে যে নাটক দেখা গেল, সেই নাটকের জবনিকা পতন ঘটল কাল, ঠিক যখন সকল ছাত্র নেতারা নিজেদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করলেন। সেনাপ্রধানের কি হলো? তো কে বাঁচাবে? আমাদের আপাকেই মেরে ফেলবে। আমাদের আপাকে বাঁচানোর জন্য তো আমরা আছি, তোমাকে কে বাঁচাবে? এই আর্মি, মানে আর্মিদেরকে উনি একদম বাজে ভাষায় বকাবকি করলো। আর্মি তো মারবে, তোমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। আর্মি চিফের সতর্কতার পরই অকল্পনীয় যা করলেন প্রবাসীরা। বিএনপি জামায়াত কে কত আসন দেবে ছাত্রদের পার্টিকে, চলছে জটিল সমীকরণ। জামায়াত নিয়ে মন্তব্য ভারতের নোবেল বিজয়ী অমর্ত্য সেনের, ডাক্তার শফিকের প্রতিবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে কিন্তু বুঝে গিয়েছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আর বেশি কথা না বলে সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে তারা বাইক বাইকের পর এক দেখে আসি। আমাদের বাংলাদেশের সেনাপ্রধান ওয়ার্কার তিনি রিজাইন দিয়ে পদত্যাগ করতে যাচ্ছে। এই ঘটনাটা কতটুকু সত্য? আপনাদের যদি কারো সেনাবাহিনীতে কোনো আত্মীয় স্বজন থেকে থাকে তাহলে আপনারা একটু যাচাই বাছাই করবেন। আশা করি আমার এই কথাটা আপনারা সত্যতা পেয়ে যাবেন। আপনারা অনেকে জানেন যে আপনার এই পিনাকির একটা ভিডিও কিন্তু আমি দেখাইছিলাম। আমি চাচ্ছি না ওনার ভিডিওটা দেখানোর জন্য, কারণ অনেকে আমাকে বারণ করছেন যে ভাই ওনাকে আমি দেখতে পারি না, বা ওনার ভিডিও আপনি দেখাবেন না প্লিজ। তো এর জন্য আমি দেখাচ্ছি না। উনি কিন্তু বলছিল যে ওয়ার্কার যদি তার নিজ ভূমিকায় না আসে এবং শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের পক্ষে যদি কথা বলে তাহলে ওনাকে কিভাবে জয় বাংলা করে দিতে হয় সেটা কিন্তু আমরা করে দিব। এবং আপনার এই পিনাকি আর গতকালকে রাতে আপনার ডক্টর ইউনূস চরম ভাবে, বিশেষভাবে এই ডক্টর ইউনূস আপনার উপদেষ্টা মানে আইনমন্ত্রী আসিফ নজরুল সহ বা অন্যান্য যে বা যারা আছে 4 থেকে 5 জন উপদেষ্টা মিলে আপনার ওয়ার্কারকে চরম ভাবে রিজাইন দেওয়ার জন্য কি আপনার করে জোরজবস্তি করে, বা তুমি রিজাইন নিয়ে নাও, তুমি রিজাইন করে দাও, কিংবা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পর্যন্ত এটাকে নিয়ে আপনার করে। কারণ আপনার কোন সেনাপ্রধানকে যদি রিজাইন কিংবা যদি অবসরে পাঠাতে হয় সেটা একমাত্র পারে আপনার রাষ্ট্রপতি সেই আছে, রাইট আছে, কিন্তু কোন সরকারের সেই রাইট নাই। আর অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বাংলা। আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নিজেকে ক্ষমা করতে পারবেন তো সেনাপ্রধান? সে 6 মাস ধরে বাংলাদেশের জুড়ে যে নাটক দেখা গেল, সেই নাটকের জবনিকা পতন ঘটল কাল, ঠিক যখন সকল ছাত্র নেতারা নিজেদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করলেন। বিশ্বাস করুন, এইরকম নতুন রাজনৈতিক দলের উত্থান এই পৃথিবীতে যে প্রথমবার দেখা গেল সেটা নয়। পাকিস্তানে প্রথম এই ধরনের রাজনৈতিক দলের উত্থান কিন্তু দেখিয়েছিলেন ইমরান খান। আর ইমরান খানের বর্তমান পরিস্থিতি কি জানেন? তার বিরুদ্ধে দেশদ্রোহীর মামলা করা হয়েছে এবং তিনি এখন কারাগারে। অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু সমাজের অন্য কেন্দ্র থেকে এসে এক নতুন রাজনৈতিক দলের সূচনা করেন। বর্তমানে তার মুখ্যমন্ত্রিত্ব পদ যায়, উল্টে তার উপরে বিপুল পরিমাণে দুর্নীতির অভিযোগ এবং কিছুদিন আগেও তিনি জেলে ছিলেন। অর্থাৎ যারা এই ধরনের নতুন রাজনৈতিক দলের উত্থান এই গোটা বিশ্বতে সাম্প্রতিক সময় দেখেছে, তার মধ্যে নবসংযোজিত এই নাহিদ ইসলামের দল নাগরিক পার্টি হতে পারে। কিন্তু এই দলগুলো উত্থানের পর এদের পরিস্থিতি তা ভাবলেও কিন্তু আমার একাধিক প্রশ্নচিহ্ন উঠে যায়। সে 6 মাস ধরে বাংলাদেশ পর্বে অসংখ্য নাটক দেখেছি আমরা। সেই নাটকের জবনিকা পতন ঘটল কাল, যখন নাহিদরা নতুন দল তৈরি করলেন এবং সামনের সারিতে বসে থাকলেন বাংলাদেশের একাধিক তাবড় রাজনৈতিক চরিত্ররা। দুধ কলা দিয়ে কালসাপ পোষা মানে বোঝেন? এই বাংলাদেশ জুড়ে হাসিনাকে সরানোর জন্য এই ছাত্রদেরকে দুধ কলা দিয়ে দিনের পর দিন মানুষ করেছেন এই বিএনপি জামাতের মতো বাংলাদেশ এবং ভারত বিদ্বেষী কিছু রাজনৈতিক দল। আজকে কালসাপ হয়ে সেই নাহিদই কিন্তু এদেরকে ছবলটা মেরে দিলেন। আর এখানেই উঠে গেল এক অদ্ভুত প্রশ্ন, বাংলাদেশের এই পরিস্থিতির জন্য আসল দায়ী। দর্শক, নতুন একটি খবর আকাশে বাতাসে ভাসছে। সেই খবরটা দেশের জন্য কতটা ভালো কিছু হবে, কতটা বিপজ্জনক হবে সেটা আপনারাই বিবেচনা করবেন। খবরটা সত্য কি মিথ্যা সেটা জাস্টিফাই করার মতো ম্যাটেরিয়ালস এই মুহূর্তে আমাদের হাতে নেই, কিন্তু খবরটা
বাতাসে ঘুরে বেড়াচ্ছে। সেই খবরটা হলো সেনা প্রধানকে ডক্টর ইউনূস ডেকে পাঠিয়েছিলেন এবং তাকে পদত্যাগ করতে বলেছেন। খবরটা বিশ্বাসযোগ্য কিনা, খবরটা সত্য হলে খবরটা সেনাপ্রধানের মানা উচিত কিনা সেই আলোচনা তো করবই। সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে আজকে এবং তার পদত্যাগ আবারও চাওয়া হয়েছে। উত্তেজনা তৈরি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে একের পর এক, সেই আলোচনাটাও করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে এই মুহূর্তে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে ফ্রি দেখতেও পারেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম সেনাপ্রধানকে ডক্টর ইউনূস ডেকে পাঠিয়েছিলেন এমনটা শোনা যাচ্ছে। সেনাপ্রধানকে কেন ডেকে পাঠালেন? কারণ কদিন আগে সেনাপ্রধান রীতিমতো বোমা ফাটিয়েছেন। সেনাপ্রধান সরকারকে এবং সমন্বয়কদের সাবধান করে দিয়েছেন। দেশের সার্বভৌমত্ব নষ্ট হতে পারে এমন কর্মকাণ্ড চলছে, মব চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য এই মব কালচার দায়ী, পুলিশের নিষ্ক্রিয়তার জন্য পুলিশের বিরুদ্ধে সরকারের অহেতুক অ্যাকশন দায়ী। এমনভাবে সরকারের নানা রকমের সমালোচনা করে সরকারকে রীতিমতো বেকায়দায় ফেলে দিয়েছেন। সরকারকে বেকায়দায় ফেলার পরে সরকারের টনক নড়েছে। সরকারের উপদেষ্টারা নানা রকমের পদক্ষেপ নিচ্ছেন, দৃশ্যমান তারা দেখানোর চেষ্টা করছেন এবং গণমাধ্যমকে গভীর রাতে ডেকে সংবাদ সম্মেলন করছেন, বোঝাচ্ছেন যে তারা সারা রাত জেগে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখভাল করছেন। আদতে কাজের কাজ কিছুই হচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। এরই মাঝে আজকে প্রধান উপদেষ্টার বিবিসিকে দেয়া সাক্ষাৎকার নিয়ে রীতিমতো ট্রলে একেবারে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়েছে। প্রধান উপদেষ্টাকে এর চাইতে বেশি সমালোচনার মুখোমুখি হতে দেখা যায়নি। এবার যে সাক্ষাৎকার দিলেন সেই সাক্ষাৎকার যারা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে, সমন্বয়কদের পক্ষে, সরকারের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছিলেন তারা পর্যন্ত প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকারকে ট্রল করছেন। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি, উন্নতি হয়েছে, আগের মতোই রয়েছে, এই কথা বলে বেশি বিপাকে পড়েছেন প্রধান উপদেষ্টা। যেটার সম্পূর্ণ বিপরীত কথা বলেছিলেন সেনাপ্রধান আইন শৃঙ্খলা পরিস্থিতির একেবারে নজিরবিহীন অবনতির জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপকে দায়ী করেছিলেন, সমন্বয়কদের মব কালচারকে দায়ী করেছিলেন। সেই পথে না হেঁটে প্রধান উপদেষ্টা একেবারে উল্টো পথে উল্টো কথা বলে ট্রলের শিকার হচ্ছেন এবং সেনাপ্রধানের মন্তব্যকে নিয়ে তার মন্তব্য চাইলে তিনি সেটাকে পাশ কাটিয়ে গিয়েছেন, বলেছেন যে সেনাপ্রধান তার কথা বলেছেন, সেটা তার ব্যাপার। এরকম আলোচনার মধ্যেই একটা ব্যাপার ছড়িয়ে পড়েছে, সেনাপ্রধানকে নাকি ডক্টর ইউনূস ডেকে পাঠিয়েছিলেন এবং তাকে পদত্যাগ করতে বলেছেন। সেনাপ্রধানকে পদত্যাগ করতে বলার এই ঘটনা যদি সত্যি হয় তাহলে দেশের বোধহয় আরও বড় ক্রান্তিকাল আসছে। যদিও এই ঘটনার সপক্ষে কোনো এভিডেন্স এখন পর্যন্ত গণমাধ্যমে আসেনি, এটা কানাঘষা চলছে। বিদেশ থেকে একজন ইউটিউবার খুবই বোল্ডলি এই কথা বলেছেন বলেও শোনা যাচ্ছে। তার ইউটিউব কন্টেন্টে তিনি একেবারে স্পষ্টভাবে বলার চেষ্টা করছেন সেনাপ্রধানকে তিনি ডেকেছিলেন, প্রধান উপদেষ্টা ডেকেছিলেন এবং তাকে পদত্যাগ করতে বলেছেন। সেনাপ্রধানকে তিনি অনুরোধও করেছেন যে তিনি যেন পদত্যাগ না করেন। সেনাপ্রধানকে পদত্যাগ করতে বলছেন প্রধান উপদেষ্টা, এই কথা ছড়িয়ে পড়ার একটা ব্যাকগ্রাউন্ড তো নিশ্চয়ই রয়েছে। ব্যাকগ্রাউন্ডটা হলো সেনাপ্রধানের যে বক্তব্য এবং আজকে প্রধান উপদেষ্টার যে বক্তব্য, বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে যে বক্তব্য, সেই বক্তব্য একেবারে মুদ্রার এপিটোপিট। মুদ্রার এপিটোপিট এতেই বোঝা যায় যে সেনাপ্রধান যে কথা বলছেন সরকার সেই কথা মানছে না কিংবা আমলে নিচ্ছে না, কিংবা সরকার সেনাপ্রধানের ওই কথার পরিপ্রেক্ষিতে বেকায়দায় পড়েছে, সেই কারণে সরকার প্রধান তাকে পদত্যাগ করতে বলতেও পারেন। কিন্তু সেনাপ্রধান কি পদত্যাগ করতে বললেই পদত্যাগ করবেন? আর সেনাপ্রধান পদত্যাগ না করলে সরকারের কি এই মুহূর্তে ক্ষমতা রয়েছে সেনাপ্রধানকে অপসারণ করার? আমার মনে হয় নেই, কারণ সেনাপ্রধানকে অপসারণ করার ক্ষমতা একমাত্র প্রেসিডেন্টের হাতে, যে প্রেসিডেন্ট কিনা বর্তমান সরকারের হাতে নেই। প্রেসিডেন্টের সঙ্গে সরকার প্রধানের ডক্টর ইউনূসের দূরত্বও স্পষ্ট। আমরা 21শে ফেব্রুয়ারিতে দেখেছি এর আগের যে ট্রেন্ড ছিল, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী একসাথে ফুল দেওয়ার জন্য দাঁড়ান, প্রেসিডেন্ট আগে হাত স্পর্শ করেন তারপরে প্রধানমন্ত্রী দেন। সেই ক্ষেত্রে এবার একেবারেই ব্যতিক্রম দেখলাম, প্রেসিডেন্ট ফুল দিয়ে শহীদ মিনার স্থান ত্যাগ করার পরে প্রধান উপদেষ্টা আসলেন, তারপরে ফুল দিলেন। তার মানে স্পষ্ট ব্যাখ্যা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টা এক ধরনের অ্যাভয়েড করছেন।
তো অ্যাভয়েড যখন করছেন তখন বিবিসির এই সাক্ষাৎকারেও তাকে প্রশ্ন করা হয়েছিল যে প্রেসিডেন্টের সঙ্গে আপনার সম্পর্ক কেমন কিংবা যোগাযোগ আছে কিনা। প্রধান উপদেষ্টা সেখানেও দায়সারা উত্তর দিয়েছেন, বলেছেন যে এমনি যে তার সঙ্গে খোশ গল্প করার তো কিছু নেই, প্রয়োজনে যখন প্রয়োজন হচ্ছে তখন নিশ্চয়ই দেখা সাক্ষাৎ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, প্রয়োজনে হচ্ছে, প্রয়োজনের বাইরে তো দরকার নেই। এই কথাই প্রমাণ করে প্রেসিডেন্টের সঙ্গে তার এবং তার সরকারের দূরত্বটা চরমে। যখন প্রেসিডেন্টের সঙ্গে চরমে দূরত্বটা, তখন সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া সরকারের পক্ষে সম্ভব হবে না যদি সেনাপ্রধান নিজে থেকে সরে না দাঁড়ান। আর সেনাপ্রধান যে বলিষ্ঠ বক্তব্য দিয়েছেন কদিন আগে, সেই বলিষ্ঠ বক্তব্যের পরে অনেকে আবার ভাবছিলেন যে দেশে সেনা শাসন আসে কিনা। সেরকম নজির যেহেতু বাংলাদেশের আগেও রয়েছে, সেনা শাসন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সেরকম লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। অনেকে আবার ফেসবুকে লিখছেন যে প্রতিটি সেনা শাসন আসার আগেই এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে কিংবা ঘটানো হয়েছে। নানা রকমের লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে। এরই মাঝে যখন এই কথাটা ছড়িয়ে পড়লো যে সেনাপ্রধানকে ডেকে নিয়ে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে, তখন সেই কথাটা যদি সত্যি হয় তাহলে সেটা সরকারের জন্য এবং রাষ্ট্রের জন্য বেশ ভয়াবহ রকমের ঝুঁকির কারণ হতে পারে। কারণ সেনাপ্রধান যদি সেনা শাসনের দিকে চলে যান তাহলে সরকারের মেয়াদ ফুরিয়ে যাবে, সরকার সরে যেতে বাধ্য হবে কিংবা সরকারকে সরিয়ে দেওয়া হবে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিয়ে নানা আলোচনা চলছে। জানা গেছে দলটি বিএনপির সঙ্গেও রাজনৈতিক বা নির্বাচনী বোঝাপড়ায় যেতে পারে। এর প্রাথমিক আলোচনাও হয়েছে আগে। তখন তারা দলটির কাছে শতাধিক আসন চেয়েছিল। তবে বিএনপি থেকে শুরুতে 5 থেকে 7টি আসন ছাড়ার প্রস্তাব থাকলেও এখন দলটি এনসিপিকে জোটে নিতে 20 থেকে 25টির মতো আসন দিতে চায়, এমন আলোচনাও আছে। অন্যদিকে জামায়াত ছাত্র জনতার নতুন দল গঠনে বিশেষ ভূমিকা রেখেছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ছিল শুরু থেকেই। জামায়াত ছাত্রদের নতুন দল এনসিপিকে নিয়ে নির্বাচনী জোট গড়তে চায়। তবে এখনও এ নিয়ে দলটির পক্ষে প্রকাশ্যে কিছু বলা হচ্ছে না। দলটির সূত্র জানিয়েছে অন্যান্য ইসলামী দলসহ সমমনা আরও কিছু দল নিয়ে তারা বড় জোট করতে আগ্রহী। এক্ষেত্রে নতুন দল যুক্ত হলে নির্বাচনী হিসেব নিকেশ পাল্টে যেতে পারে বলে জামাত নেতারা মনে করছেন। আরেকটি সূত্র জানিয়েছে জামাতের সঙ্গে এনসিপির জোট গঠনে আলোচনা থাকলেও দলটি কতটি আসন এনসিপিকে ছাড় দেবে এ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। তবে এনসিপির একটি অংশ জামাতের সঙ্গে নির্বাচনী জোট গড়তে আগ্রহী নয়। তারা জামাত ছাড়া অন্য দলগুলোর সঙ্গে জোট করতে চায়। এনসিপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নতুন রাজনৈতিক দল হিসেবে আমাদের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ থাকবে, এটাই স্বাভাবিক। আমাদের দল খুব শিগগিরই প্রতীক চূড়ান্ত করে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। নির্বাচন হতে এখনো অনেক দেরি। যখন নির্বাচন হবে তখন দেখা যাবে কে কোন জোটে যায়। সে সময় যে কারো সঙ্গেই জোট হতে পারে। উল্লেখ্য, গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব নেয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর তারা জনচাহিদা অনুযায়ী নানা সংস্কার কাজে হাত দেয়। কিন্তু কয়েক মাস থেকেই বিএনপি সহ বেশ কয়েকটি দল নির্বাচনের জন্য সরকারকে চাপে রেখেছে। ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সে অভ্যুত্থানের পর যে নামটি আমাদের বাংলার আনাচে কানাচে বহু তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা শুরু হয়েছে কেন্দ্র করে, সেটি হলো সমন্বয়ক। তো কেন্দ্রীয়ভাবে ঢাকা শহরে এরকম 10-12 জন আমরা সমন্বয়কের চেহারা জানি, আর 5-6 জনের নাম আমরা বলতে পারি। আর বাকি যারা আছেন আসলে এই ঢাকা শহরে আমরা তাদের অনেকের নাম জানি না, আমি অন্তত জানি না। আবার গ্রামগঞ্জে এরকম সমন্বয়ক ছড়িয়ে পড়েছে, উপজেলাতে, ইউনিয়নে, ওয়ার্ডে, সব জায়গাতে কিন্তু সমন্বয়করা ছড়িয়ে পড়েছে। এবং সমন্বয়ক নাম ব্যবহার করে এ যাবৎকালে, অর্থাৎ আগস্ট মাসের 5 তারিখের পরে তারা কোন কোন ভালো কাজ করেছেন, সেই ভালো কাজগুলোর যে খতিয়ান একদিকে রাখুন, আর তারা যে সকল মন্দ কাজ করেছেন সেগুলো একদিকে রাখুন। তাদের সম্পর্কে যে সুনাম এবং সুখ্যাতি বের হয়েছে বা লোকের মুখে মুখে ফিরছে সেইগুলো একদিকে রাখুন। তারপর তাদের সম্পর্কে যে দুর্নাম এবং বদনাম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে সেইগুলোকে আরেক পাল্লায় রাখুন। এরপর আপনি নিজেই ওজন করুন যে সমন্বয়কদের ভবিষ্যৎ কেমন, কতটা উজ্জ্বল, কতটা বর্ণিল, কতটা গর্বের এবং কতটা সফলতা এই সমন্বয়ক যারা রয়েছেন তাদের আগামী দিনগুলোতে বয়ে নিয়ে আসবে। তো সেই সমন্বয়ক যারা আছেন তারা একটা রাজনৈতিক দল করেছেন সম্প্রতি, এবং এই রাজনৈতিক দলের নেপথ্যে কারা আছেন এটি নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে।
তারা টাকা কোথায় পেলেন? এত বড় সমাবেশ তারা করলেন যেখানে লোকের চাইতে জৌলুস বেশি ছিল। প্রতিটি পরতে পরতে টাকা খরচ হয়েছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি থেকে শুরু করে দেশের যে প্রচলিত রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা যেভাবে এই সমাবেশকে কেন্দ্র করে লোক জড়ো করে, ঠিক একই কায়দায় এই সমন্বয়ক যারা রয়েছেন তারাও লোক জড়ো করেছেন। এখানে যারা এসেছেন মূলত তাদেরকে ভাড়া করে আনা হয়েছে একেবারে স্বতঃস্ফূর্তভাবে, যারা আদর্শে উদ্বেলিত হয়ে বা আদর্শে উদ্বুদ্ধ হয়ে কিংবা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা জানিয়ে এসেছেন। এরকম সংখ্যা হাজার হবে কি না আমি বলতে পারবো না, আপনারা যারা উপস্থিত ছিলেন তারা বলতে পারবেন। তবে মানিক মে এভিনিউতে যে লোক সমাগম হয়েছে, সেই লোকগুলো শহরের বাইরে থেকে এসেছে এবং তাদেরকে বাস ভাড়া করে আনা হয়েছে। এবং এক্ষেত্রে অনেক সময় রিকুইজিশন করতে গিয়ে, বাস রিকুইজিশন করতে গিয়ে সরকারি শক্তি ব্যবহার করা হয়েছে, ডিসি সাহেবকে ব্যবহার করা হয়েছে। কারণটা কি? কারণটা হলো যে মানুষ যখন কোনো একটি দলকে সমর্থন জানায় তখন স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে সাহায্য করে। লঞ্চ দিয়ে লঞ্চ মালিকরা সাহায্য করে, বাস দিয়ে বাস মালিকরা সাহায্য করে, এমনকি ভ্যান চালক, রিক্সা চালক, অতীতে এরকম বহু নজির ঘটেছে যে সারাদিন সেই রিক্সাওয়ালা ভোটারদেরকে টেনেছে, কর্মীদেরকে টেনেছে, ঘোড়ার গাড়িতে করে এসেছে। ঘোড়াওয়ালা বা ঘোড়ার যে গাড়িয়াল রয়েছেন তিনি কারোর কাছ থেকে টাকা নিচ্ছেন না। তা আমাদের দেশের রাজনীতির প্রতি এমনই মানুষের আকর্ষণ। আবার যখন রাজনীতির ময়দানে বা রাজনীতির মঞ্চে আকর্ষণীয় পুরুষ থাকেন, দেখতে দেবতার মতো, নেতার মতো, অথবা জাদুকরী বক্তব্যের অধিকারী কোনো নায়ক বা মহানায়ক মঞ্চে মাইক ধরেন। আমরা আগে শুনেছি যে নূরে আলম সিদ্দিকী, তারপর জনাব তুফায়েল আহমদ, তারপর আরও অনেকে, সেই কে এম ওবায়দুর রহমান, শাহ মুয়াজ্জেম হোসেন, ওনারা সবাই অনলবর্ষী বক্তা ছিলেন। বঙ্গবন্ধুর কথা বাদ দিলাম, তার কর্মীদের মধ্যে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আমরা যে কয়জনের বক্তব্য মন্ত্রমুগ্ধের মতো শুনেছি, তাদের মধ্যে বিএনপির আসাদুজ্জামান রিপন ক্যাম্পাসে খুব চমৎকার বক্তব্য দিতেন, অসাধারণ বক্তব্য দিতেন। ছাত্রলীগের ফজলুর রহমান সাহেব অসাধারণ বক্তব্য দিতেন। ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য খুব আর্টিস্টিক ছিল। আর মূল রাজনৈতিক অঙ্গনে জাতীয় পার্টির মিজানুর রহমান চৌধুরী, বিএনপির ডক্টর বদরুদ্দোজা চৌধুরী, তারপর আওয়ামী লীগের জনাব মেয়র হানিফ সাহেব হিসেবে যিনি সর্বাধিক পরিচিত, জনাব হানিফ অসাধারণ বক্তব্য দিতেন। এর বাইরে মাহমুদুর রহমান মান্না, তার বক্তব্যের জুড়ি মেলা ভার। এই বক্তব্য শোনার জন্য মানুষ, ছাত্রছাত্রীরা রীতিমতো একেবারে মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে, মৌমাছি যেভাবে ফুলের মধু আহরণে ফুলের চারিদিকে নাচানাচি করে, তেমনি এরকম বক্তব্য শোনার জন্য তারা যেখানে যেতেন, যদি বিশ্ববিদ্যালয়ে যেতেন, কলেজে যেতেন, জনসমাবেশে যেতেন, সেখানে মানুষের ঢল নামত। যারা আসতেন তারা হয়তো অনেকে সেই রাজনৈতিক মতাদর্শর সমর্থক নন, কিন্তু তারপরও কৌতূহল বশত সেখানে যেতেন বক্তব্য শুনতে। আমি অনেক সময় জাতীয় পার্টির অনুষ্ঠানে গিয়েছি বি চৌধুরীর ভাষণ শোনার জন্য, তারপর জাসদের যাকে বলা হয় সমাবেশে গিয়েছি, তারপরে বাসুদের সমাবেশে গিয়েছি, তাদের ভালো ভালো যারা বক্তা ছিলেন তাদের বক্তব্য শোনার জন্য। একসময় নুরুল ফজল বুলবুল ছাত্রলীগের মধ্যে, যেটা বাকশাল ছাত্রলীগ ছিল, অসাধারণ বক্তব্য দিতেন। ছাত্রমন্ত্রীর জহিরুদ্দিন স্বপন চমৎকার বক্তব্য দিতেন, আমরা তার বক্তব্য শুনতাম। তো এই ছাত্রদের মধ্যে এরকম জাদুকরী বক্তব্য দিতে পারেন এরকম কেউ নেই, যার বক্তব্য শোনার জন্য উৎসাহী হয়ে ছেলে বুড়ো সবাই সেখানে যাবেন। তো কাজেই সেখানে উৎসুক জনতা ছিলেন না। যারা ছিলেন তারা একেবারে দলের ডেডিকেটেড, আর যাদেরকে আনা হয়েছে বাসে করে, অন্য সবাই যেভাবে আনে সেভাবে আনা হয়েছে, এবং তার পেছনে একটা বিরাট অর্থের যোগান দিতে হয়েছে। সরকারি প্রেশার এখানে একটা বিরাট কাজ করেছে। এবং সবার শেষে এই যে একটা অনুষ্ঠান হলো, সেখানে যারা ছাত্রনেতা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের বক্তব্য, এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে। তারা দেশের প্রচলিত সব রাজনৈতিক দলকে দাওয়াত করেছিলেন, শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া সবাই গিয়েছে, লোক পাঠিয়েছেন, এবং আসার পরে তারা সবাই বিরূপ মন্তব্য করেছেন যে আমরা দেখতে গিয়েছিলাম যে তারা আসলে কি করেন। ফলে কি হলো, এই যে সংগঠনটির আত্মপ্রকাশ এবং সেই আত্মপ্রকাশকে কেন্দ্র করে যে সংবর্ধনা অনুষ্ঠান এবং যে সূচনা অনুষ্ঠান, এটি জনমনে
বিতর্ক সৃষ্টি করেছে, কিন্তু আগ্রহ এবং উদ্দীপনা সৃষ্টি করতে পারেনি। এটি হলো বাস্তবতা। আগামী দিনে তারা কি করবে না করবে এটি এই শুরু দেখে বোঝা যায়, আগে যেটি ক্যাটাগরি বললাম। এখন প্রশ্ন হলো যে এই ছাত্ররা এই দল করলেন, তাদের এই দলের পেছনের নেপথ্যের কারিগর কারা? এটা কি কোনো দেশি শক্তি, বিদেশি শক্তি? এই সংগঠনটির মালিকই বা কে? ওনারশিপ কাদের? তারা বলবেন যে এটার ওনারশিপ জনগণের। এটা একটা বোগাস রাম। সকল রাজনৈতিক দলগুলোই করে কি নিজেদের চিন্তাধারা, তারপরে নিজেদের কর্মকাণ্ড এটি জনগণের উপর চাপিয়ে দিয়ে বলে যে এটার সাথে জনগণ জড়িত, জনগণ যা চাইবে তাই হবে। আসলে জনগণ কখনোই কেবলমাত্র ভোটের সময় ছাড়া অন্য সময়টিতে তারা মানে ওরকম মাথা ঘামায় না। কেবলমাত্র যুদ্ধের সময়, এবার যেমন আন্দোলনের সময় তারা নেমেছে, এরকম কালে ভদ্রে 30, 40, 45 বছর, 50 বছর পর জনগণ রাস্তায় নেমে আসে। সহজে রাস্তায় কিন্তু নামে না। 10 বছরে তো নামেই না, মিনিমাম 20 থেকে 25 বছর পরে জনগণ রাস্তায় নামে। সেই 111-এর সময় নেমেছিল, আবার এই সময় 24 সনে নামলো। তাহলে প্রায় ধরুন 20 বছর পরে তারা নামলো, আবার হয়তো 20 বছর পরে আবার নামবে। এই সময়ের মধ্যে যারা চালাকি করতে পারবে, কূটনীতি করতে পারবে, লোক ঠকাতে পারবে, শেখ হাসিনার মতো কৌশলী হতে পারবে, তারা রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে ধরতে পারবে। জনগণ তাদেরকে কিছুই করতে পারবে না। এটাই হলো বাস্তবতা। তো এখন যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা এটা খুব ভালো করে জানেন, এবং তাদের জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কারণেই তারা অতীতের যে ধারাবাহিকতা, কিভাবে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে, কিভাবে জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হয়েছে, তারপর তাদের ব্যর্থতা, 11-এর সময় তাদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাকে তারা পুঁজি করে এই সময়টিতে তারা সব কিছু ম্যাটেরিয়ালাইজ করার চেষ্টা করছে, এবং এখনও পর্যন্ত তারা মোটামুটি সফল। সব ক্ষেত্রে তারা মোটামুটি সফল, অন্তত বিগত 11-এর চাইতে। তো এখন আমার যে দৃষ্টিভঙ্গি সেটি হলো এই সংগঠনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের ফাইন্যান্স, তার মানসিক সমর্থন এবং তার নেতৃত্ব একেবারে শতভাগ রয়েছে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এর কারণ হলো যেভাবে নাহিদ মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করলেন, যেভাবে অন্যান্য উপদেষ্টারা, তরুণ উপদেষ্টারা এখানে তাদের মনোনিবেশ করছেন, যেভাবে ডক্টর আসিফ নজরুল ছাত্রদের এত প্রশংসা করছেন, আক্তারের প্রশংসা করছেন, নাহিদের প্রশংসা করছেন, যেভাবে এই ছাত্ররা একসময় কোটা বিরোধী আন্দোলনে নুরুর নেতৃত্বে, ভিপি নুরুর নেতৃত্বেই মূলত তারা সংগঠিত হয়েছিল। তো তাদের এই উত্থানে নুরুর মধ্যে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, বিএনপির মধ্যে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, এমনকি জামাতের মধ্যে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, এটি কখনোই হতো না যদি এই ঘটনার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো সম্পৃক্ততা না থাকতো। এটি হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো যখন নাহিদ পদত্যাগ করতে গেলেন, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে সন্তান স্নেহে বুকে জড়িয়ে ধরলেন। আমরা সে দৃশ্য দেখেছি অনেকে। এবং এটি হলো নিজের প্রিয় পুত্রকে যখন মানুষ যুদ্ধক্ষেত্রে পাঠায় এবং ঘরের সুখ স্বাচ্ছন্দ্য পরিবর্তে তাকে যুদ্ধক্ষেত্রে পাঠায় কোনো পিতা, তখন তার যে ধরনের অভিব্যক্তি থাকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের অভিব্যক্তি দেখে আমার আসলে ওইরকমই মনে হয়েছে। এরকম আসলে অনেকগুলো কারণ রয়েছে, এবং ইতিমধ্যে সবাই এই যে জাতীয় নাগরিক পার্টি, এই নাগরিক শব্দটিকে অতীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নাগরিক শক্তি নামে যে একটি রাজনৈতিক দল করার যে প্রবণতা ছিল, সেই নাগরিক শক্তির সঙ্গে নাগরিক পার্টির একটা অন্তর মিল বা একটি সেতু বন্ধন অনেকেই সংযুক্ত করে ফেলেছে। এবং সবাই বলার চেষ্টা করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে যত সহজ মনে করা হচ্ছে, যত সরল মনে করা হচ্ছে, তিনি আসলে অতটা সরল নন। তাকে অনেকে কঞ্জুস বলেন। তিনি যদি কঞ্জুস হন তাহলে হিলারি ক্লিনটনকে এত টাকা দিলেন কেন, বা ক্লিনটন ফাউন্ডেশনকে এত টাকা দিলেন কেন? তো কাজে বাংলাদেশে তার নাগরিক শক্তিকে বর্তমান নাগরিক পার্টির উপর রূপান্তরিত করে তিনি যদি এখানে তার যে অর্থ, দেশি এবং বিদেশি তার যে কানেকশন, এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ডোনেশন নেওয়া তার যে কানেক্টিভিটি রয়েছে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।